দর্শক স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা। আপনাদের সঙ্গে আছে আমি সজল দাস। আজকের অর্থনীতি ভাবনায় যেহেতু একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে বড় একটি অর্থনীতির সুযোগ তৈরি হয় প্রত্যেক বছরে, বিশেষ করে চামড়ার বাজারে কিংবা গরুর হাট, সব মিলিয়ে একটি বড় ধরনের অর্থনীতির এবং সমসাময়িক অর্থনীতি নিয়েও কথা বলতে চাই আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অতিথি হিসেবে সময় দিয়েছেন আমাদেরকে মহিউদ্দিন আহমেদ মাহিন, চেয়ারম্যান ফিনিশড লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আলোচনা শুরু করতে চাই জনাব মহিউদ্দিন মাহিন, এই যে চামড়া শিল্প, আমি শিল্পের জায়গায় একটু পরে যেতে চাই। এইবারের আপনাদের লক্ষ্যমাত্রা কি এবং এবারে আসলে পরিস্থিতিটা, যেহেতু বলা হচ্ছে ডলারের দাম, বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশে আপনারা যে চামড়া শিল্পের সাথে জড়িত আছেন সেই শিল্পেরও যে পরিস্থিতি এই মুহূর্তে, সব মিলিয়ে একটু সারসংক্ষেপ পরিস্থিতি জানতে চাই। ধন্যবাদ। আমরা প্রথমেই বলে রাখি যে আমরা একটা কঠিন সময় পার করছি বর্তমানে। এখানে অগ্রযাত্রা সামনের দিকে হওয়া খুব ডিফিকাল্ট, গতিটা খুব স্লো, আন্তর্জাতিক বাজারও খুব খারাপ, আন্তর্জাতিক প্রেক্ষাপটও খারাপ। আর আমাদের তো নন কমপ্লায়েন্স আমরা আছি, আমাদের তো ইউরোপের বাজারে আমাদের এন্ট্রেন্সই নেই। তো তেমনি একটা অবস্থাতে এরকম একটা কঠিন সময়, এই ক্রান্তি লগ্নে চামড়া শিল্পের কুরবানি আগত। এই কুরবানিতে আমাদের অনেকের এক রকমের এক্সপেকটেশন থাকে। আমরা সকলে জানি যে এই কুরবানির চামড়াতে স্পেশালি এতিমখানা এবং মাদ্রাসা আমাদের দেশের প্রায় তাদের 6 মান্থ থেকে 7 মান্থের তাদের খোরাকি আসে হলো গিয়ে এই চামড়া থেকে। সেই দৃষ্টিকোণ থেকে সামাজিক একটা বিশাল দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার মধ্য থেকেই এবার ট্যানারি মালিকরা আমরা এবং বাণিজ্য মন্ত্রণালয় আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রান্তিক পর্যায়ে এবং স্পেশালি এতিমখানা এবং মাদ্রাসা তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো সেই জন্য সার্বিক বিবেচনায় চামড়ার একটা মূল্যমান আমরা ঠিক করেছি। যেই মূল্যমান ঢাকার চামড়া এবং ঢাকার বাইরের চামড়া, এটা আপনারা জানেন, প্রাইসও ঠিক করা আছে। ঢাকার চামড়া লবণযুক্ত 1200 টাকা, ঢাকার বাইরে 1000 টাকা। আগে আমরা এই পিসে আমরা কোনো বিগত দিনগুলোতে কখনো করি নাই না, আমরা এবারে এটা প্রথম। কারণ পার স্কোয়ার ফিটে আমরা দেখেছি যে অনেক এলোমেলো গোলমাল হয়ে যায়, যে প্রান্তিক পর্যায়ে কিংবা একজন কুরবানি দাতা যখন চামড়া বিক্রি করেন তিনি স্কোয়ার ফিট মাপতে পারেন না, কিছু করতে পারেন না, একটা পিসে বিক্রি করে। তখন দেখা যায় যে পিস অনেক ক্ষেত্রে 300-400 টাকা। আমাদের কাছে এরকম খবর এসছে বিগত বছরগুলোতে, টিভিতেও দেখেছি যে কেউ 300 টাকা বিক্রি করে, কেউ 400 টাকা বিক্রি করে। একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই বিশৃঙ্খলাটাকে অ্যাভয়েড করার জন্য এবার আমরা মানে পুরো পিসটা মিনিমাম, এটা আমরা মিনিমাম বলেছি যে একটা মিনিমাম চামড়ার দাম হবে, এর উপরে হতে পারে, এর নিচে হবে না। 1200 টাকা লবণযুক্ত চামড়া ঢাকায় হবে এবং ঢাকার বাইরে 1000 টাকা পার স্কোয়ার ফিটটাও আমরা মেনশন করে দিয়েছি। এবার লক্ষ্যমাত্রা কি নির্ধারণ করে রেখেছেন? এখন আমরা মানে পশু সম্পদ অধিদপ্তরের কাছ থেকে স্ট্যাটিস্টিক্স পাওয়া যে এবছরে প্রায় 1,10,00,000 থেকে 15,00,000 অ্যানিমেল হবে, সবকিছু মিলে কুরবানি হবে। তো 1,10,15,00,000 যদি হয়, আমরা তো চামড়াটা কিনি মাস 3 যাবত, প্রায় 3 মাস ধরেই চামড়া কেনা হয়। সর্বআগে করণীয় কি? সর্বআগে করণীয় হলো এই যে গরমের এই মৌসুমে হিউমিডিটি দেখেন অনেক বেশি, তারপরে তাপমাত্রা 46 ডিগ্রি টেম্পারেচারে উঠে যায়। এই তাপমাত্রা এবং এই হিউমিডিটিতে আপনার চামড়াটাকে যদি আমরা বাঁচাতে চাই, চামড়াটা কুরবানি গরুর থেকে মাংসটা ছাড়ানোর সাথে সাথে লবণটা দেওয়া খুবই জরুরি। আপনার মনে রাখতে হবে, অনেকে বলে যে এত দেরিতে, একটু দেরি হলে অসুবিধা কি? আমি সবসময় বলি একটা উদাহরণ দিয়ে একটু, যে ইলিশ মাছ যদি বরফ ছাড়া বাঁচে না, বরফ যদি 4 ঘন্টা পরে দেওয়া হয়, সেই 1,500 টাকার ইলিশ আপনি 100 টাকাও কিনবেন না। তো ইলিশের জন্য বরফ যেমন প্রয়োজন, তেমনি করে চামড়ার জন্য প্রয়োজন হলো লবণ। কাজেই সঠিক সময়ে লবণ দেবেন না, পরে লবণ দেবেন, সেই চামড়ার আর কোনো দাম পাবেন না, সেই ইলিশ মাছের মতো। সেই জন্য এই জায়গায় অতি সতর্কতার সহিত সংরক্ষণের জায়গাটা খুব সংরক্ষণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হলো যে আনারি হাতে চামড়া কাটতে যেয়ে এফোর হয়ে গেলে চামড়ার গুণগত মান
পরিবর্তন হবে, সেক্ষেত্রে চামড়ার দাম পাওয়া যাবে না। এই দুটো জিনিসে সবচেয়ে বেশি অ্যালার্ট থাকতে হবে যারা চামড়া কাটবেন এবং লবণ কোন সময়টা দেবেন। এক্ষেত্রে একটা মূল উদ্দেশ্য হলো গিয়া, আমরা সবসময় এটাতে ভুল করি যে কুরবানি দাতা যিনি তিনি দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন ধর্মীয় কাজের অংশ হিসাবে, কিন্তু আরেকটা ধর্মীয় কাজ কিন্তু আছে, এতিমখানা এবং মাদ্রাসাকে প্রোটেক্ট করা আমানতকারী হিসাবে এখানে প্রধান দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় কিন্তু কুরবানি দাতার উপরে, কারণ আমানতকারী তো সে। আপনি দামের বিষয়ে বলছিলেন, আমরা 2012-13 সালের দিকেও দেখতাম যে আপনি পার স্কয়ার ফিট এখন পিস হিসেবে আপনারা নির্ধারণ করেছেন একটা দাম 80 থেকে 85 টাকা এরকমও ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে 2016 সালের পরে দামটা কেন জানি 30-35 টাকাও বিক্রি হয়েছে এক সময় পার স্কয়ার ফিট। এই যে পড়ে যাওয়ার কারণটা কি? এবং এটি এবারও দেখলাম যে একই ধরনের, খুব একটা তফাৎ আসেনি। একটা বিষয় হলো এই যে আমরা সেই সময়কালে যখন আমরা চামড়া বিক্রি করতাম আন্তর্জাতিক বাজারে, তখন এই কমপ্লায়েন্স ইস্যুটা এত প্রকট ছিল না। এটা গেল একটা কাজ। একটা ছিল যে সব জায়গায় আমরা চামড়া বিক্রি করতাম, আর চামড়াটা ছিল সারা পৃথিবীতে একটা এসেনশিয়াল কমোডিটি না, এটা মানে তখন ছিল এসেনশিয়াল কমোডিটি 10-12 থেকে একমাত্র। এখন প্রতিযোগিতা কমোডিটি মানে হলো এই যে ইউরোপ হোক আমেরিকা হোক আর যেখানে হোক তাকে চামড়ার জুতা ব্যবহার করতে হবে, যেহেতু নন লেদারটা তখন এস্টাবলিশ। সেটাই বলছি যে নন লেদার প্লাস্টিক এই ধরনের, নন লেদার তখন এরকম প্রকোপ হয়নি। এখন এই সায়েন্সের যুগে এত ডেভেলপমেন্ট হয়েছে যে নন লেদারের শু এখন লেদারের স্মেলও দিয়ে দেওয়া যায়। এটা করে যেটা হয়েছে, আমরা মানে প্রায় মানে মোর দেন 60% মানে চামড়ার মার্কেট, জুতার মার্কেট ওই নন লেদারে চলে গেছে। লোয়ার মিডল ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস, এই তিনটা গ্রুপ আমরা হারিয়ে ফেলেছি। এই তিনটা গ্রুপ যদি আগে 3 জোড়ার জুতা কিনতো, এখন সেখানে হয়তো সে চামড়ার জুতাটা 1 জোড়া কিনে রেখে দেয় বিশেষ অকেশনে পড়ে। কাজেই এটা এসেনশিয়াল কমোডিটি থেকে লাক্সারি পণ্যে পরিণত হয়েছে। এখন এটা আর নো মোর সে এসেনশিয়াল, এটা লাক্সারি আইটেম। যেহেতু ওই লাক্সারি আইটেমের যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারের কাছে আমরা রিচ করতে পারছি না কমপ্লায়েন্সের কারণে। কমপ্লায়েন্স ইস্যুটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, দীর্ঘদিন ধরে চলছে। আমরা সমাধান করার কোনো চেষ্টা কিংবা আদৌ হচ্ছে কিনা নেই কেন? অ্যাকচুয়ালি এটা তো করেছে হলো গিয়া চাইনিজরা, চাইনিজ ঠিকাদার করেছে। এবং অদ্ভুত বিষয়, সেই চাইনিজরাই আবার আমাদের কাছ থেকে কম দামে চামড়া নিচ্ছে। রাইট। এখন এই চাইনিজ ঠিকাদাররা যারা করেছে, তখনকার সময় যারা বিসিক এটা করেছে, শুরু থেকেই এটার গোলমাল ছিল। মানে আমরা বলতে পারি যে এটা একটা সুস্থ চাইল্ড না, ইটস এ অটিস্টিক একটা চাইল্ড। তা অটিস্টিক চাইল্ডকে নিয়ে যত বেশি যন্ত্রণা, একটা সুস্থ বাচ্চাকে নিয়ে তো তা হবে না। কাজে এই অটিস্টিক একটা সিটিপিকে নিয়ে আমরা আমাদের যত যন্ত্রণা, কিন্তু এই অটিস্টিক সিটিপিটিকে তো আমরা তো মেরে ফেলতে পারি না, এটাকে বাঁচাতে হবে। সেই বাঁচানোর জন্য এখন প্রয়োজনীয় যে কাজগুলো, সেটা খুব সম্মুখ গতি। এই প্রয়োজনীয় কাজগুলো আমাদের যদি 4 বছর আগে শুরু করতাম, আমরা বলি যে যখন আমরা একটা কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি দাঁড়া করাতে পারবো, তার কমপ্লায়েন্স কাস্টমারের কাছে আমরা বিক্রি করতে পারবো। আমরা $1 বিলিয়ন যদি এক্সট্রা আমরা প্রতি বছরে মানে এক্সপোর্ট করতে পারি। আমাদের 2017 সালে করেছি 1.25 বিলিয়ন, আজকে 7 বছর পরে এখনও করছি 1.25 বিলিয়ন। তারপরে বিগত বছরগুলোতে আরও কম ছিল। তো আমরা এই 7 বছরে আমরা যেখানে $3 বিলিয়ন যাওয়ার কথা ছিল। একটা জিনিস লক্ষণীয় যে আমি যদি $1 বিলিয়ন জুতার ব্যবসা বাড়াতে পারি, লেদার গুডসের ব্যবসা বাড়াতে পারি, প্রায় 1 লাখ লোকের নতুন কর্মসংস্থান হয়। আর 2000 কোটি টাকা সরকারের রেভিনিউ আর্নিং আছে, প্রায় 2000 কোটি টাকার সরকারের রেভিনিউ আর্নিং আছে, $1 বিলিয়ন মার্কেট, কর্মসংস্থানের সুযোগ আছে, আমার সব জায়গায় বড় বড় সুযোগ আছে। আমার দেশ এই মুহূর্তে নির্ভর করছে পোশাক শিল্পের উপরে খুব বড়ভাবে, এবং রেমিটেন্স আমাদের আয়ের অন্যতম 2টি বড় মাধ্যম। ঠিক সেই সময় একটি বড় সুযোগ ছিল এই চামড়া শিল্পকে দ্বিতীয় প্রধান শিল্প হিসেবে বড় করে দেখার, এবং তার পদক্ষেপও মনে হয় আমরা দেখছিলাম ট্যানারি থেকে চামড়া শিল্পকে সরিয়ে নিয়ে একটা বড় ধরনের জায়গা করে একটা আলাদা জোন করে দেয়া, যাতে করে ভালোভাবে বাড়তে পারে। কিন্তু আপনি বলছেন অটিস্টিকে পরিণত হলো কেন? আসলে মানে আমরা কি চাচ্ছি না এই জায়গাটিকে আরো বড় করতে? এটা আমি বলবো না যে ইন্টেনশনালি কেউ এটা করেছে, যে অটিস্টিকটা হয়েছে যে এখানে কারো চিন্তা ছিল না যে এটা অটিস্টিক হোক, কিন্তু বোঝার অক্ষমতা ছিল। আনইনটেনশনাল হলে তো সেক্ষেত্রে আর ব্লেম দেওয়া যাবে না, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কেউ অটিস্টিক চাইল্ড চায় না, এটা আনইনটেনশনালি হয়ে যায়। যখন হয়ে যায় তাকে মেরে ফেলা দেওয়া যায় না,
তাকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই স্বাভাবিক। এখন এই বাঁচিয়ে রাখতে গেলে কষ্ট করতে হবে, সেই কষ্টটা করতে আমরা কতটুকু চাচ্ছি সেটাই বিবেচ্য বিষয়। সেই কষ্টটা করতে গিয়ে আমরা সম্মুখ গতিতে এগোচ্ছি। আপনি বলছিলেন যে বুঝতে চাইছে না কিংবা বুঝতে পারছে না কেউ, আপনারা কি বোঝানোর চেষ্টা করছেন না? আপনারা যারা এই শিল্পের সাথে বড়ভাবে জড়িত, ইনভেস্ট করে আছেন, এখানে আমরা গত 5-6 বছর যাবতই বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এই শিল্পটাকে বাঁচানোর জন্য জাতীয় টাস্ক ফোর্স করেছে। অন্য কোনো সেক্টরের জন্য কোনো জাতীয় টাস্ক ফোর্স নাই। এই জাতীয় টাস্ক ফোর্স একজন মন্ত্রী আছেন, তিনজন মন্ত্রী এটার সদস্য, প্রায় 7-8 জন সচিব আছেন, আমরা আছি। বছরে 2বার মিটিং হয়, আমাদের অনেকগুলো কর্মপন্থা এখানে আলোচিত হয়েছে। সকলেই আমরা বিশ্বাস করি যে সেকেন্ড লার্জেস্ট সেক্টর হিসাবে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। বেশ করেই তো মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে প্রচণ্ড রকমের সে এখানে ইনক্লাইন যে এই সেক্টরটা বাড়ুক। মুশকিল হলো যে এখন ওই যে সরকার, আমি একটা কথা বলি যে সরকার তো চাচ্ছে এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সরকার চাচ্ছে, সরকার তো অশ্বগতিতে এগিয়ে চলছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানের সম্মুখ গতির কারণে এখানে ওই ইয়েটা হচ্ছে না, মানে সবসময় ইজ অফ ডুইং বিজনেস যেটি, এটা নিয়ে সবসময় কথা হয়, গতিটা এত ধীর, সেই ধীর গতির কারণে আমরা মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। ট্যানারি মালিকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। দেখেন আপনার যে আমাদের বয়সও বেড়ে যাচ্ছে, আমাদের অনেকে দেহ ত্যাগ করে ফেলেছে অলরেডি, তারা এই পৃথিবীতেই আর নেই। বড় বড় ইন্ডাস্ট্রি যাদের ছিল এবং সেকেন্ড জেনারেশনও আসতে চাচ্ছে না এই রকম জটিলতার কারণে। আমরা যদি এই সেক্টরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের আশু করণীয় কাজগুলো যদি আমরা করতে দেরি করে ফেলি, তাহলে কিন্তু অনেক সাফারিংস আমাদের অবশ্যই আসবে। ইজ অফ ডুইং বিজনেস বলছিলাম আমি, যে আপনি যেহেতু মন্থর গতির কথা বলছিলেন, সম্মুখ গতি, সেই জায়গায় বিডা আপনাদেরকে কতটা সহায়তা করছে? বিডা অনেকবারই মিটিং করেছে এবং চেষ্টাও করেছে, বিডাও চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে একটা কোঅর্ডিনেশনের অভাব আছে বিভিন্ন মন্ত্রণালয়, ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে, কমার্স মিনিস্ট্রি, শিল্প মন্ত্রণালয়, বিডা, সব কিছু মিলিয়ে একটা মানে যত প্রম্পট হওয়া উচিত সে প্রম্পট না হয়ে এটা বলতে পারেন যে গজেন্দ্র গমনে চলছে। হ্যাঁ, প্রম্পট হচ্ছে না। কেন হচ্ছে না সেটা তো আমরা বলার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত তো এন্টারপ্রেনার হচ্ছে। দেশে ফরেন কারেন্সি কম আসছে, এমপ্লয়মেন্ট কম হচ্ছে, বাট সবচেয়ে বেশি কথা দাঁড়ালো যেটা, যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি। শারীরিকভাবে এন্টারপ্রেনার দুর্বল হয়ে পড়ছে, মানসিকভাবে স্থবিরতা এসছে, ফিনান্সিয়ালি শেষ হয়ে যাচ্ছে। কমপ্লায়েন্সের ক্ষেত্রে এই সিইটিপি ছাড়াও আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি ঠিকমতো এখন একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমি বলছি যে এখানে ট্যানারি ওনার যারা আছে তাদেরও কমপ্লায়েন্সের জন্য কাজ করতে হবে। বাট ওই যে আমরা যখন পরীক্ষা দিয়েছি, আপনার মনে আছে যে যে মানে কম্পালসারি সাবজেক্ট ছিল, অপশনাল সাবজেক্ট ছিল। কম্পালসারিতে পাস করতেই হবে, অপশনালে একটু শিথিলযোগ্য। তো এখন অপশনালটাকে নিয়ে আমরা সামনের দিকে সাইমেন্টেনিয়াসলি, অনেকে বলেন যে সাইমেন্টেনিয়াসলি এগিয়ে যাওয়া দরকার। আমরা বলি যে আপনার টাইম ফ্রেম একটা ঠিক করে দেওয়া দরকার, কবে এই সিটিপি ঠিক হবে, কবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক হবে, সেরকম একটা দিক নির্দেশনা দিয়ে ট্যানারি মালিকদেরকেও সেরকম একটা ডাইরেকশন দিতে হবে যে তারাও যেন কমপ্লায়েন্সের যা যা কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে। আমরা বলি যে এখন ট্যানারি মালিকরা তো সর্বশান্ত হয়ে গেছেন, এখানে প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এখন এই কমপ্লায়েন্সের কাজ করতে হয়তো আরও তার ৭০০, ১,০০০ কোটি টাকা লাগবে সামগ্রিকভাবে। এখন এই টাকার যোগান দেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট জব, কারণ সে তো আকণ্ঠ নিমজ্জিত, ঋণে জর্জরিত, ব্যাংকও তাকে ফাইন্যান্স করতে চাচ্ছে না, প্রতি বছর 10% কমে বিক্রি করতে হচ্ছে। এই ব্যাংকের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, আমি একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসছি আপনার কাছে। দর্শক, রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমরা আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন মহিউদ্দিন আহমেদ মাহিন। ব্যাংক সেক্টরের বিষয়ে একটু কথা বলতে চাই, মানে ব্যাংকিং সেক্টর আপনাদের পাশে কতটা আছে? অ্যাকচুয়ালি ব্যাংকের কথা যদি বলতে হয় যে তারা তো একটা সিস্টেমে চলে, আমাদের দেশের আর্থিক পরিস্থিতি যা, সেই পরিস্থিতিতে ব্যাংক মানে যেভাবে এগিয়ে আসা দরকার সেখান থেকে অনেক তারা পিছিয়ে আছে।
তারাও অ্যাগ্রেসিভ মানে ব্যাংকিং করতে চাচ্ছে না। অনেক ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে বিসিক শিল্পনগরীতে হয়তো কোনো একটা ট্যানারি বিনিয়োগ করে ফেলেছে, যে 40 কোটি কিংবা 50 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে। তো সেক্ষেত্রে ব্যাংকের আরও 3-4 কোটি টাকা দিলেই ওই জমিটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারে, কিন্তু ব্যাংক ওই 90% টাকা দিয়ে আর টাকা দিচ্ছে না। একটা উদাহরণ দিলাম। তো এখন ব্যাংকের যে সীমাবদ্ধতা থাকতে পারে, যাদের ব্যাংকের অফিসারের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু ব্যাংকার শুড হ্যাভ সিক্স সেন্স, যে তারা একটা প্রজেক্টটাকে চালু রাখার জন্য, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশন আছে, এখানে সেকেন্ড লার্জেস্ট একটা সেক্টর আছে, এটাকে বুস্ট আপ করার জন্য তাদের অ্যাগ্রেসিভলি সাপোর্ট দেওয়া উচিত। ক্রাইসিস তো অবশ্যই আছে এই সেক্টরে, যে লোনগুলো তারা দিয়েছে, এই লোনগুলো সবই এখন অলমোস্ট ক্লাসিফাইড, ঋণ খেলাপি হয়ে গেছে। কিন্তু এই ঋণ খেলাপি আর ওই একটা ট্রেডারের ঋণ খেলাপি এক জিনিস নয়। এই ঋণ খেলাপির এগেনস্টে তার কাছে কোলেট্রাল দেওয়া আছে, সেই কোলেট্রাল দিয়ে সে সমস্ত টাকা তার উদ্ধার হবে না। এখানেও সে বোধহয় ঘুরে ফিরে সেই কমপ্লেন্সের বিষয়টি চলে আসে। ব্যাংকও তো দেখবে তার টাকা ফিরে আসবে, ব্যাংকও সেরকম করে ঝুঁকির মধ্যে পড়তে চায় না। যে ব্যাংক মনে করে যে এটা একটা নন কমপ্লায়েন্সের ট্যানারি, নন কমপ্লায়েন্সের অবস্থান, তারা তো নিজেরাই বলছে যে তারা 10% টাকা লস করে বিক্রি করছে প্রতি বছরে। তার যদি 10 to 15% টাকা প্রতি বছর লস করে, তাহলে সেখানে আমি কেন টাকা লগ্নি করব? স্বভাবতই একটা প্রশ্ন আসে। কাজেই তারা সেই কারণে হয়তো এটাও একটা অন্যতম কারণ হতে পারে। তো যে কারণেই হোক, সবকিছুর মূলে হলো নন কমপ্লায়েন্স। আমরা এই নন কমপ্লায়েন্সটা থেকে বেরিয়ে আসতে বললে তাহলে অবশ্যই টাকা ব্যাংকও টাকা দেবে। যখন আমরা এই আলোচনা করছি, মানে শ্রমিক মুভমেন্ট যেটি ন্যূনতম মজুরির দাবিতে, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? আমরা তো দেখুন যে এই শ্রমিকদের এখন ন্যূনতম মজুরি গার্মেন্টসের হয়ে গেছে, গার্মেন্টসের ন্যূনতম মজুরি আমরা জানি। আমরা যেহেতু এখন এই মুহূর্তে বা আমরা আমাদের অল ট্যানারি ওনার যারা আমরা আছি, আমরা সকলেই হলো গিয়ে লস দিয়ে অর্গানাইজেশন চালাচ্ছি নন কমপ্লায়েন্সের কারণে। আমাদের শ্রমিকরা দে আর ভেরি মানে আন্ডারস্ট্যান্ডেবল, এই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। স্পেশালি দেখবেন যে অন্যান্য সেক্টরে যেরকম একটা সমস্যার সৃষ্টি হয়, আমাদের ট্যানারি এরিয়াতে শ্রমিকদের সাথে কোনো সংকট গত 50 বছরও হয়নি। কারণটা হলো যে এখানে যে ইউনিয়ন আছে এবং আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা অতি নিবিড়। আমরা যা কিছু প্রবলেম আছে নিজেরাই সলভ করি না। এখানে মানে আমি শ্রমিকদের বিষয়ে আছি, কিন্তু একটি জায়গায় যে লস দিয়ে ব্যবসা পরিচালনা করা, একটি প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে। দর্শকরা হয়তো যারা শুনছেন অনেকে ভাবছেন যে এত লস তাহলে ব্যবসা পরিচালনা করার দরকার কি? হ্যাঁ, সেটাই আনসার দিচ্ছি যে আমি হয়ে গেছি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি। আমরা লেদার ইন্ডাস্ট্রি ওনাররা যারা আছে, এটা যদি আমরা 7টা বছর আগে হয়ে যেত তাহলে 1 টাকাও কেউ বিনিয়োগ করতো না। এখানে 6000 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছি। এখানে বিল্ডিং আছে, মেশিনারিজ আছে, এখানে স্টাফ আছে, ওয়ার্কার আছে। তো এখন আমি যদি লস করে যদি ব্যবসা না করি, তাহলে আমার এই মেশিনগুলো স্ক্র্যাপ, আমার যে এখানে বড় একটা 6000 কোটি টাকার বিনিয়োগ হয়ে গেছে, এই 6000 কোটি টাকার বিনিয়োগ পুরোটাই ঝুঁকির মধ্যে পড়বে। আমরা সুদিনের আশায় আছি। আমরা লস করে ব্যবসা করছি এই কারণে যে সুদিন আসবে, কমপ্লায়েন্স হবে, আমরা আজকের যে লসগুলো আছে আগামীতে সেগুলো পুষিয়ে নিতে পারবো, কিংবা আগামীতে আমরা এটা ওভারকাম করতে পারবো। বিজনেসে লাভ লস অনেক সময় হয়, নদীর এপার ভাঙে তো ওপার গড়ে, এইভাবেই তো জীবন চলে। আমরা সবসময় একই ধারায় যে আর্নি করব এমনটা কোনো কথা না। আমরা দীর্ঘদিন ধরে এই কমপ্লায়েন্সের কথা শুনে আসছি, বিশেষ করে গত 4 বছর হচ্ছে বেশি আলোচনায় আছে এই বিষয়গুলো। এবং চামড়া শিল্পকে দ্বিতীয় প্রধান শিল্প হিসেবে গুরুত্ব দিয়ে সামনে এগোনোর জন্য ট্যানারি শিল্প আলাদা করে 1000 কোটি টাকা ইনভেস্ট করা হলো, সেটিও হয়েছে। কিন্তু তারপরেও কমপ্লায়েন্সের জায়গায় আমরা যাচ্ছি না। আর কত আপনারা আশা রাখতে চান, কিংবা আশা রাখছেন? আদৌ কোনো আশার আলো, ক্ষীণ আলো দেখা যাচ্ছে? আমরা একটা পয়েন্ট, মানে একটা জায়গায় সকলে একমত যে এই অটিস্টিক সিটিপি যেটা আছে, এটাকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ডে, LWG স্ট্যান্ডার্ডে আনতে গেলে কিছু করণীয় কাজের মধ্যে একটা আছে যে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে একটু সম্পূর্ণ করা, এই সিটিপিটাকে সংরক্ষণ করার জন্য একটু রেকটিফিকেশন করা। এর জন্য হয়তো মানে অ্যাবাউট 300 to 400 কোটি টাকার মতো একটা সিটিপিতে যে 300-400 কোটি টাকার কথা বলছেন, আপনারা যারা ট্যানারি শিল্পের সাথে জড়িত আছেন, মালিক পক্ষ যারা আছেন, আপনারা নিজেরা কি এই ব্যাপারে উদ্যোগ নিতে পারেন না কোনো? এই সিটিপিটা তো আমাদের হাতে করা না, এই সিটিপিটা করেছে বিসিক।
যদি ট্যানারি মালিকদের হাতে এই সিটিপিটা এখন তারা সম্পূর্ণ করে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, আমরা তো গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করব। তারপর থেকে যা এক্সপেন্সেস যা কিছু করা সেটা আমাদের উপরই বর্তাবে। কিন্তু আমরা একটা অটিস্টিক সিটিপির দায়িত্ব এই মুহূর্তে কেউ যদি মানে ঘাট থেকে নামিয়ে দিতে চায়, সেটা তো কমপ্লিট না করা পর্যন্ত কেউ নেবে না। এই সিটিপিটাকে সম্পূর্ণ করার দায়িত্ব তো এখন তাদেরই। এবং এইটা যদি করে, এখানে যদি একটা স্পেশাল ফান্ড অ্যালোকেট করে, তাহলে তো সরকারের রাজস্ব আয় 2000 কোটি টাকা বাড়তে পারে। কাজে আমি এই জায়গাটা দেখছি না যে সরকারের যেখানে রাজস্ব আয় 2000 কোটি টাকা হতে পারে, সেক্ষেত্রে গত 4 বছর যাবৎ কেন আমাদের এই সম্মুখ গতি? আমরা 4 বছর আগে যদি এই 300-400 কোটি টাকা নতুন করে গভর্নমেন্ট বিনিয়োগ করে এটাকে ঠিক করে ফেলতো, তাহলে তো আমরা যদি এটা বলি যে ধারাবাহিকভাবে ক্ষতি না হয়ে, মানে আপনাদের তো ধারাবাহিক লস হচ্ছে যেটি বলছেন, এবং সেটি গত 4 বছর ধরে সহ্য করছেন, এবং এই আমার যেটি আলোচনায় যেটি মনে হচ্ছে যে এই লসের মাত্রা হয়তো এখন পর্যন্ত এমন জায়গায় দাঁড়িয়েছে যে টাকা দিয়ে এই 300-400 কোটির যে সিইটিপি যেটি বসে আছে কিংবা হচ্ছে না, যার জন্য কমপ্লায়েন্সে ঢুকতে পারছি না আমরা, তা এরকম 2-3টা সিইটিপি হয়ে যেত। তা তো অবশ্যই হতো। সেটা তো, কারণ সেটাই প্রথমেই বলেছি যে ইন্ডিকেশনটা যদি এরকম থাকতো যে প্রাইভেট এন্টারপ্রেনার সকলে মিলে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হতো, তাহলে হয়তো এই দায়িত্ব আপনারা নিচ্ছেন না নাকি বেসিক দিতে চাইছেন না? কোন এখনকার প্রেক্ষাপটে যে একটা অসম্পূর্ণ জিনিস তো কেউ নেবে না, এর জন্য তো কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। সেই অ্যারেঞ্জমেন্টটা করতে গেলে আমাদের এক্সপার্টাইজগুলো আনতে, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো যদি অ্যানাউন্সমেন্ট করে যে লাইক এটা 2024 সাল, 2026 or 2027 থেকে এটার দায়িত্বভার ট্যানারি মালিকদের অ্যাসোসিয়েশন যারা আছে অথবা সিটিপি কোম্পানি তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে, তাহলে আমাদের মানসিক প্রস্তুতিটা এখন থেকেই থাকতে পারে। কিন্তু যখন আমরা বুঝে নেব, তখন আমরা তো এই অটিস্টিক থেকে সব পরিপূর্ণতা না পেলে তো আমরা এটা বুঝে নিতে পারি না। এটাকে পরিপূর্ণতার রূপ দিতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে বেসিক শুরু করেছে, পরিপূর্ণ রূপ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টি। আমরা গ্ল্যাডলি, মানে এরপরে দায়িত্ব আপনাদের, এরপরে আমাদের দায়িত্ব। কিন্তু এখন যে অবস্থায় আছে সেখানে আপনারা ঢুকতে চান না। মাঝপথে আমি কি করে, মানে অন্যের জল আমি কি করে নিজের কাঁধে নেব? যদি পুরো আলাদাভাবে আপনারা একটা তৈরি করতে চান, এখন তো সেই মুহূর্তে সম্ভব না পুরো আলাদা করে। এখন তো আমাদের ফাইন্যান্সিয়াল সংকটে আছি, আমরা তো আকণ্ঠ নিমজ্জিত আছি ঋণে। আমরা কি করে আরেকটা সিটিপি করার মতো সাহস, সেই কারেজ তো আমাদের নেই যে একটা সিটিপি করার মতো যে মানসিকতাও নেই। আমরা তো কি বলে এটাকে, যে আমরা অলরেডি আমাদের সব রকমের মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে বিপর্যস্ত, শারীরিকভাবেও আমরা দুর্বল হয়ে গেছে। আমি হঠাৎ করে চট করে তো এখন একটা নতুন করে কোনো একটা সিটিপির কাজে হাত দিতে পারি না। বাট কিছু বড় এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে ইতিমধ্যে পারমিশন দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল ইটিপি, সেই ইন্ডিভিজুয়াল ইটিপি হয়তো কেউ হাত দিয়েছে, কাজ করবে। সেখানে একটু ইন্ডিভিজুয়াল সিটিপিতে এলো যদি সমস্যা নেই কমপ্লায়েন্সে আসতে। ইন্ডিভিজুয়াল ইটিপি যখন করবে সেই বর্জ্যটাও তো তখন ফেলতে হবে হলো গিয়ে কমন সিটিপিতে। অ্যাকচুয়ালি এই সিটিপির উপর যেন লোড কমে সেই জন্য ইন্ডিভিজুয়াল করা। কিন্তু আপনি যদি এখন সিইটিপিটা যে অবস্থায় আছে এখান থেকে যদি আপনারা বুঝে নেন, কিংবা এখান থেকে যদি আপনারা সামনে এগিয়ে, মানে যেহেতু বলছিলেন 6000 কোটি টাকার মার্কেট ইনভেস্টমেন্ট, 6000 কোটি টাকার, সেটা যে ধারাবাহিক লসের মুখে আছে, হ্যাঁ সেখান থেকে তো মুক্ত পাওয়ার এইগুলো যদি আগে বলা হতো। এখন তো আমরা এমন একটা জায়গায় আছি, এই জায়গা থেকে আবার নতুন করে শুরু করে দেওয়া যাবে না। এই জায়গাটা শেষ করতে হবে, এই জার্নিটা শেষ করতে হবে। সেকেন্ড জার্নি এই যখন শুরু হবে তখন অবশ্যই আমরা সেটা বিবেচনার মধ্যে আসব। আরেকটি বিষয়, একটু রাজুকের সাথে হাজারীবাগের যে বিষয়টি চলছিল, আপনাদের বারবার অনেক বৈঠক হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সমস্যার সমাধান। এইখানেও আমরা একটা সংকটের মধ্যে পড়ে আছি। সেখানেও প্রায় আমাদের ওই হাজারীবাগে যখন আমাদের ইন্ডাস্ট্রিগুলো ছিল, সে তার উপরে প্রায় 5000 কোটি টাকা, 4.5-5,000 কোটি টাকার একটা বিনিয়োগ ছিল। তো এখন এই বসে বসে ওই 5,500 কোটি টাকার উপরে প্রতি বছরে ইন্টারেস্ট গুনতে হচ্ছে গত 4 বছর যাবত। এখানে রাজুকের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং কিংবা কনভারসেশনের ধারা ছিল এই, যে তারা যদি আমাদের সাথে এই কাজগুলো করতে চায় তাহলে যেন তারা করে ফেলে, অতি দ্রুত করে ফেলে। কিন্তু সেটাও অনেক ধীর গতিতে এখনো সেটা বাস্তবতার রূপ নেয় নাই। তারাও চেষ্টা করছে, বাট সময় ক্ষেপণ হচ্ছে। বাট এই সময় ক্ষেপণে যেটা হচ্ছে যে আমাদের যদি 4 বছর আগে পারমিশনটা দেওয়া হতো, তাহলে কিন্তু আমরা ওই জমিটা বিক্রি করে দিয়ে
তখনই আমরা এই সমস্ত লোন পরিশোধ করে দিতে পারতাম। কিন্তু এই 4টা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, এখন এটার ইন্টারেস্টটাও আমাদের উপরে চার্জ হয়েছে। তো এটাকে আমরা কি বলবো, এটা নিঃসন্দেহে একটা ওয়ান কাইন্ড অফ অফেন্সি বলা এখানে ওই যে সম্মুখ গতির কথা যেটি বললেন, কিন্তু এই সম্মুখ গতির কারণে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ফিনান্সিয়ালি। আরো কথা বলবো, একটু বিরতি নিতে চাই, আবার বিরতি থেকে ফিরে আসছি আমরা আপনার কাছে। দর্শক, বিরতি নিচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে, ফিরছে একটু পর। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, আমরা শেষ পর্বে রয়েছি, একটু সামনের দিকে এগোনোর কথা বলতে চাই। এবারের যে পরিস্থিতি, এবারও প্রচুর গবাদি পশু এবার কোরবানি হবে, আপনারা চামড়া নেয়ার যে লক্ষ্যমাত্রা রেখেছেন, কমপ্লায়েন্সের জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি। এর পাশাপাশি চামড়া পাচার হওয়ার যে বিষয়টি, এটিও কিন্তু রয়েছে। সব মিলিয়ে এবারের পরিস্থিতিটা কতটুকু স্বাভাবিক থাকবে বলে আপনার কাছে মনে হয়? আমরা এর আগে দেখেছি অসংখ্য চামড়া নষ্ট হয়েছে। আমি খুব একটা চামড়া পাচারের আশঙ্কা আমি করছি না। কারণটা হলো যে বর্ডার এরিয়াগুলোতে ইনসিগনিফিকেন্ট কিছু এদিক সেদিক হওয়া, সেটা বিবেচ্যের মধ্যে আসবে না। যেখানে 1,10,15 লাখ অ্যানিমেল এবার কুরবানি হবে, সেখানে কিছু কোলাটেরাল ড্যামেজ হতেই পারে। সর্বাগ্যে সবচেয়ে আগে বেশি মাত্রায় আমাদের কনসেন্ট্রেশন দিতে হবে যে আগে হলো লাইফে মানে সেফ ড্রাগ দিতে হবে, আগে লাইফটাকে বাঁচাতে হবে, তারপরে চিকিৎসা পরে দিতে হবে। তো আমি যদি চামড়াটাকে বাঁচিয়ে ফেলতে পারি তাহলে তো হাতে 3 মাস সময় পেয়ে গেলাম, কারণ ট্যানারি মালিকরা তো এই 3 মাস যাবত এই চামড়া ঘুরে ঘুরে কিনবে। কাজে আপনার দায়িত্ব হলো গিয়ে চামড়াটাকে প্রোটেক্ট করা। একটা জিনিস বুঝতে হবে যে ট্যানারি মালিক যখন চামড়াটা কিনতে যাবে, সে যদি দেখে যে লোমটা উঠে যাচ্ছে, সে যদি দেখে যে নাইফের এফোর ওপর হয়ে গেছে, তখন এই 1200 টাকার চামড়া সে হয়তো 400 টাকাও কিনতে চাবে না। সেই জন্যই বারবার করে বলছি যে যে আপনি যখন একটা বাজারে ইলিশ কিনতে চান, আপনি তো একটা মাত্র 1,500 টাকার ইলিশ আপনি 200 টাকাও কিনেন না যদি সেখান থেকে পচা দুর্গন্ধ বের হয়। কারণ ইলিশের জন্য যদি বরফ ম্যান্ডেটরি হয়, চামড়ার জন্য লবণ ম্যান্ডেটরি। আর ইলিশও যদি পচা ইলিশের উপরে বরফ দেয় তাহলে তো সেটা আমরা কিনবো না। কাজী পচা ইলিশের উপরে বরফ দিলে যেমন করে কোনো লাভ নাই, পচা চামড়াতেও লবণ দিলে কোনো লাভ নাই। চামড়াটাতে লবণ দিতে হবে যথাসময়, এবং সেইটা সময়টা হবে কুরবানির চামড়া মাংস থেকে ছাড়ানোর সাথে সাথে উইদিন, পারলে তখনই, বাট ম্যাক্সিমাম 3 to 4 আওয়ার। যে গরম পড়েছে তারপরে ব্যাকটেরিয়াতে পচন ধরে চামড়াটাকে দেবে নষ্ট করে, চামড়ার গুণগত মান খারাপ হয়ে যাবে। গত বছরে প্রায় 20% চামড়া নষ্ট, না আরও বেশি চামড়া নষ্টই হয়ে গেছে। আর ছাগলের চামড়া তো গলেই গেছে, লবণ না দেওয়ার কারণে পুরো গলে যায়। তাহলে এখন সেই ব্লেম কিন্তু ট্যানারি মালিক কখনো নেবে না। আপনার চামড়া আপনি প্রোটেক্ট করবেন, প্রাইস দেওয়ার দায়িত্ব ট্যানারি মালিক এক্সামিন করে ট্যানারি মালিক দেবে। সর্বাগ্যে আমার মেসেজ হলো কুরবানি দাতা, তাদের কাছে আমার আবেদন যে আমানতকারী হিসেবে আপনি চামড়াটাকে প্রোটেক্ট করেন, চামড়াটাতে সঠিক সময়ে লবণ দেওয়ার ব্যবস্থা করেন, মাংসর কাজ পরে শুরু করেন। দুস্থদের মাঝখানে মাংস দেবেন, দুস্থরা সেই মাংস 2 দিনে শেষ করে দেবে, কিন্তু চামড়াটাকে প্রোটেক্ট করলে এতিমখানা মাদ্রাসা 6 মাসের খোরাকি হবে। এইটাকে মাথায় রেখে আমরা সবাই এবার কাজে নামি। এই শিল্পের উন্নয়ন, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বিশাল দেশ, কিন্তু সেখানেও চামড়া শিল্পের যে উন্নয়ন হয়েছে, আমরা খুব বড় ধরনের এই যে কাঁচামাল যেটি দরকার, আপনি বলছেন যে এক কোরবানির ঈদে আমাদের প্রচুর কাঁচামাল, যেটি অন্য কোনো দেশে হয়তো 60%, 55 to 60%, অন্য কোনো দেশে হয়তো সারা বছর ধরে সেটি তারা প্রডিউস করে পায়। সেই রকম একটি সম্ভাবনাময় শিল্পকে আমরা আসলে এফবিসিসি আপনাদের কতটুকু সহায়তা করে? এখন কথা হলো যে এই মুহূর্তে মানে সবগুলো চেম্বারই আছে, পাশে আছে, কথা বলি, ডায়লগ করি। প্রবলেমটা সবাই জানে, এই প্রবলেম তো আর আজকের না, এই সমস্যাটা দীর্ঘদিনের, এবং এই সমস্যা নিয়ে আপনাদের সাথেও আমরা কথা বলি, আলোচনা দীর্ঘদিন যাবৎ চলছে। কিন্তু ওই যেটা বললাম যে আলোচনার রেজাল্ট একেবারে যে নিরাশা সেটা নয়,
লাইট আছে বিধায় এবছর দেখবেন আপনি একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো মন্ত্রণালয় সবগুলো অ্যাক্টিভ হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ডিসির অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই কিন্তু ভীষণ অ্যাক্টিভ, যেটা একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো করে সবাই ব্রত নিয়েছে। এইবারের মতো বিগত দিনগুলোতে হয় নাই। এর মানে যে উই ক্যান, আমরা পারি, আমরা চেষ্টা করলে আমরাও পারি। আমরা যদি চাই যে সফলতা এবং ব্যর্থতা দুটোই থাকে, কিন্তু আমরা যদি এখন সফলতা পেতে চাই, আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল একটা ইনস্ট্রাকশন দিয়ে এই সিটিপিটাকে ওয়ান ডেস্ক থেকে বের করে নিয়ে এসে সম্পূর্ণ করে দিক, সম্পূর্ণ করে দিয়ে আমরা কমপ্লায়েন্সের আওতায় আসি। এলডব্লিউজির আমরা কথা দিচ্ছি যে এই 300-400 কোটি টাকা তার সে মানে বছরে 2000 কোটি টাকা গভর্নমেন্ট আমরা রেভিনিউ পাবে, এক্সট্রা রেভিনিউ পাবে, নতুন কর্মসংস্থান হবে। এইটাকে মাথায় রেখে এই সেক্টরটাকে আমি সকলের প্রতি অনুরোধ করব। ইন্টারন্যাশনাল মার্কেটের কি অবস্থা, মানে ডলারের মূল্য বৃদ্ধি এই সব জায়গা থেকে? ইন্টারন্যাশনাল মার্কেট এই মুহূর্তে একটু খারাপ যাচ্ছে, সব প্রোডাক্টের অবস্থান খারাপ যাচ্ছে। কারণ আমরা যদি ইউরোপেও দেখি কিংবা আমেরিকাতে দেখি, সেখানেও মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। আমরা মানে যে কোনো একটা যুদ্ধে সবাই ক্ষতিগ্রস্ত হয়। কাজে আজকে আমাদের দেশে যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে ইংল্যান্ডে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নেই তা নয়, সারা ইউরোপ জুড়েও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, আমেরিকা কানাডাতেও হয়েছে, সেখানেও মানুষের মধ্যে সংকট আছে। তা সংকট যেখানে থাকে সম্ভাবনাও সেখানে আছে। বন্যার পরে ফসল ভালো হয়, দুর্যোগের পরে আবার সুদিন আসে, ভোরের লাল সূর্য আমরা দেখতে পাবো, বৃষ্টি কেটে যাক, আমরা আবার সূর্য উঠবে, মেঘ ঢেকে যাবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। এ যদি আমাদের ভাবনা থাকে, এ যদি আমাদের চিন্তা থাকে, তাহলে আমাদের সামনের দিকে আমাদের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে। আমাদের অভ্যন্তরীণ বাজারের কি অবস্থা? আমাদের অভ্যন্তরীণ বাজারও ভালো ছিল। আমাদের অভ্যন্তরীণ বাজার আমাদের যেভাবে জিডিপি গ্রোথ হচ্ছিল, সেই জিডিপি গ্রোথে আমরা মনে করেছি যে এইভাবে এটা যদি ধাবমান থাকে, প্রবাহমান থাকে, কন্টিনিউশন থাকে, তাহলে 2030-এর মধ্যে আমাদের দেশে 30% লোক যদি বছরে 4000 টাকার জুতো কেনে, বছরে 4000 টাকার জুতো কেনে, 30% মানে 20 কোটি লোকের 30% মিনস অলমোস্ট কত, অ্যাবাউট 9 কোটি লোক হয় না? না, 20 কোটি লোক তো 6 কোটি লোক, 6 কোটি লোকের 4000 টাকা করলে 24,000 কোটি টাকার বাজার তো আমার দেশেই আছে। 24,000 কোটি টাকা অলমোস্ট মিনস হলো গিয়া কত বিলিয়ন ডলার? 24,000 কোটি টাকার বাজার আমার দেশেই ক্রিয়েট হবে। সেই জন্য আর বাইরেও যদি আমাদের 8-10 বিলিয়ন ডলার হয়, আমাদের বিদেশ থেকে চামড়া ইম্পোর্ট করতে হবে, ব্রাজিল থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন জায়গায়। সম্ভাবনা অনেক আছে। সেই সম্ভাবনাটা কতটুকু আমরা কাজে লাগাবো, কতটুকু আমরা নিজেরা কন্ট্রিবিউট করব, আমাদের দেশপ্রেম বোধ সকলের কতটুকু আছে, আমাদের সামাজিক দায়বদ্ধতা কতটুকু আছে, আমরা কতটুকু সম্মুখ গতি থেকে বেরিয়ে আসব, সকলে আমরা যদি এই কাজগুলো বিবেচনার মধ্যে রাখি, সবাই সর্বতভাবে চেষ্টা করি, তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের উদ্দেশ্য সফল হবে। আমরা দেশ এবং এই মাটির সন্তান হিসেবে আমরা নিজেদের কন্ট্রিবিউট করতে পারবো। আর যদি সেটা করতে পারি, তবেই আমরা মনে করব যে আমরা কিছু একটা করলাম। এই প্রজন্মে আমরা যারা আছি, আমরা তো এখন অস্তগামী সূর্য। কাজেই আমরা সেকেন্ড জেনারেশন যারা আসবে, তার জন্য তাদেরকে আমরা যেন কিছু দিয়ে যেতে পারি, সেটাই আমাদের চিন্তা। আমাদের মানে চামড়া শিল্প থেকে একটু বেরিয়ে যদি আমি সার্বিক অর্থনীতির কথা বলি, যেহেতু আপনারা ব্যবসার সাথে জড়িত, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ বেশ খানিকটা তলানিতে। সব মিলিয়ে বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি এই মুহূর্তে কেমন যাচ্ছে? এখন এই মুহূর্তে শুধু আমি বলবো যে এটা শুধু বাংলাদেশ না, আর্থসামাজিক প্রেক্ষাপটে সকলেই এখন সংকটের মধ্যে আছে। স্বয়ং আমেরিকাও সংকটের মধ্যে আছে, সারা পৃথিবী সংকটের মধ্যে আছে। আমরা তো তার বাইরে নেই, তো বাংলাদেশও সংকটের মধ্যে আছে। আমরা যেহেতু রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত, সেটা গার্মেন্টস হোক, সেটা চা হোক, আর সেটা চামড়া হোক, আর সেটা সি ফুড ইন্ডাস্ট্রি হোক, সব কিছুই আমরা যারা রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত, এই রপ্তানিটা বিদেশে করলে সেখানে লোকজন সেখানে কিনবে। আজকে একটা ইউকের ক্রেতা যে আছে, সে যদি আগে 5টা টি শার্ট কিনতো, এখন হয়তো সে একটা টি শার্ট কিনবে। অথবা সে যদি আগে একটা কিনতো, একটা শার্ট কিনতো, একটা প্যান্ট কিনতো, সেটা 4টার জায়গায় 2টো কিনে নেবে, সে ডিসকাউন্ট খুঁজবে। কাজেই তার অবস্থান খারাপ। কাজেই সেখানে আর আমি বিক্রি করি তার কাছে, আমার তো আর লোকাল মার্কেট না, সেটা গার্মেন্টস হোক আর যেটাই হোক। কাজেই আমাদের গার্মেন্টস শিল্পটাও এই মুহূর্তে আমাদের ওই এক্সপোর্ট করার ক্ষেত্রে তারা প্রাইসিংটা কমিয়ে নিয়ে আসতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা একটা
খারাপ অবস্থার মধ্যেই যাচ্ছি। এখান থেকে ভালো হতে গেলে সামগ্রিকভাবে সকলেরই মঙ্গল হতে হবে। সামগ্রিক মঙ্গল না হলে একা তো আমি যুদ্ধে জয় করতে পারবো না। এই অর্থনৈতিক যুদ্ধে জয় করতে গেলে সকলেরই একটা উইন উইন সিচুয়েশন হতে হবে। এবারের বাজেট কেমন মনে হচ্ছে আপনার কাছে, একটু সংক্ষেপে যদি বলেন? কারণ ভর্তুকি থেকে সরকার অনেক জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, আপনার কি মনে হয় কেমন? আমার কাছে মনে হয়েছে যে যে সরকার যে অবস্থার মধ্যে তাদের যেটা করণীয় সেটাই তারা করেছেন। আমরা এটার সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো সেটাই হলো কথা। সরকার তো সার্বিক উন্নতির জন্য চিন্তা করে, দেশের জনগণের কি করে কল্যাণ হবে সেই কল্যাণের কথা চিন্তা করে তারা একটা জনমুখী বাজেট দেওয়ার কথা চিন্তা করে। অর্থনীতিবিদরা এটা ভালো বলতে পারবেন। আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে মনে করি যে যাহা কিছু হয় সবই মঙ্গলের জন্যই করে, সরকার মঙ্গলের জন্যই করে। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে যে করণীয় কাজগুলো আছে সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে সরকারের সমালোচনা না করে আমরাও কাজে কন্ট্রিবিউট কতটুকু করব সেটাই বিবেচ্য বিষয়। এই ইতিবাচক ধারা এবং এই লেদার ইন্ডাস্ট্রির সামনে এগোনোর পথ সুগম হোক এই আশা রেখে শেষ করছে আজকের মতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব মহিউদ্দিন আহমেদ মাইন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠান। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আরেকজন অতিথির সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।